নিজের ভালোবাসার মানুষকে প্রপোজ করার অপরাধে ভরা ভার্সিটির সামনে যে এত বাজেভাবে অপমানিত হতে হবে সেটা গুণাক্ষরেও টের পায়নি তমা। প্রেমনীল চৌধুরী, মন্ত্রী অভিরূপ চৌধুরীর ছেলে, যাকে তমা ভালোবাসে সেই কলেজের প্রথম দিন থেকে। আজ মনে সাহস সঞ্চয় করে গিয়েছিল তাকে নিজের অনুভূতির কথা জানাতে, ভালোবাসার কথা জানাতে, কিন্তু এটাই যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে সেটা সে বুঝতে পারেনি। সামান্য একজন স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুমি এসেছো আমাকে প্রপোজ করতে। সাহস বরিহারি তোমার হাতে ধরে থাকা আধ খাওয়া সিগারেটটাই একটা টান দিয়ে বলল সে। তমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পুরো কলেজ তার দিক চেয়ে হাসছে, ধিক্কার দিচ্ছে তাকে। প্রেমানীলের পাশে দাঁড়ানো মেয়েটা এগিয়ে এলো তমার দিকে, তার মুখটা তুলে ধরে প্রেমনীলকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা কি জোস, আর কিছু না হোক তোর বেড পার্টনার তো করতেই পারিস। মেয়েটার কথা শুনে বাকিরা হেসে উঠল। প্রেমনীল চোখের চশমার কাজটা একটু নিচে নামিয়ে ভালো করে দেখে নিল তমাকে। কথাটা মন্দ বলিসনি, যদিও কলেজের অনেক মেয়ে ইচ্ছায় আসে আমার বেড পার্টনার হতে, তবে আমি নিজেই ওকে অফার করছি, হবে নাকি আমার বেড পার্টনার। চিন্তা নেই, ভালো মূল্যও দেব যদি তুমি চাও। আমার কান জোড়া গরম হয়ে উঠল ঘৃণায়। কিছু কিছু ছেলে ততক্ষণে ওকে লোলুপ দৃষ্টিতে দেখে শুরু করেছে। একটা ছেলে বলে উঠল, শুধু নিজের কথা ভাবলে হবে, আমাদের দিকে একটু তাকা ভাই, আমরা যে তীর্থের কাকের ন্যায় চেয়ে আছি তোর দিকে। প্রেমনীল ছেলেটার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস কেন, আমার পরে না হয় তোরাও একটু চুপ করুন। চিৎকার করে উঠল তমা। আর সহ্য করতে পারছে না সে। এই নোংরা মানুষটাকে সে এতগুলো দিন নিজের মনে রেখেছিল, ভালোবেসেছিল, এটা ভাবতেই তার গা গুলিয়ে এলো। আমি ভাবতাম আপনি শুধু বাইরে থেকেই এমন, ভেতরে পুরো আলাদা একজন মানুষ, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। হয়তো ভালোবাসা পেলে আপনি বদলে যাবেন, হয়তো বুঝবেন ভালোবাসা কি, কিন্তু না, ভুল তো আমি করেছি আপনাকে ভালোবেসে। আপনাকে চিনতে ভুল করেছি আমি। আপনি এত নোংরা, সে ভাবতেও ঘৃণা লাগছে আমার। একদলা থুতু ফেলল প্রেমনীলের সামনে তমা। প্রেমনীল যেন এটা এক্সপেক্ট করেনি, সে চমকে পিছনে সরে গেল, চোখ থেকে চশমাটা নামিয়ে রাখলো পকেটে। শান্ত স্বরে বলল, তেজ তো ভালোই আছে দেখছি, তোমার যা লেভেল তাতে এতটা তেজ থাকা তো বেমানাল সুন্দরী। তমা আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে বেরিয়ে এলো সেখান থেকে। কোনো মতে রিক্সা নিয়ে বাড়ি অবধি ফিরল সে। তমার মা রাবিয়া বেগম মেয়েকে এভাবে ছুটে বাড়িতে ঢুকতে দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনিও ছুটলেন মেয়ের পিছু পিছু। তমা এক ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। বাইরে রাবিয়া বেগম বারবার দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু মেয়ের কোনো সারা শব্দ নেই। তমা, কি হয়েছে তোর, এভাবে ছুটে এসে দরজা আটকালি কেন? কলেজে কিছু হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? দরজা খোল। এমনি হাজারখানা প্রশ্ন, কিন্তু তোমার কোনো সারা শব্দ নেই। তার কানে যেন এসব কিছুই ঢুকছে না। সে তো বালিশে মুখ গুজে কেঁদেই চলেছে অজরে। তোমার বান্ধবী শিলা আর রোজ, তারা বারবার ফোন দিচ্ছে তোমার কাছে। তমা তাদের কারো ফোন রিসিভ করছে না। শিলা চিন্তিত হয়ে রোজকে বলল, আমার ভীষণ চিন্তা হচ্ছে রে। তমা, উল্টোপাল্টা কিছু করবে না তো? বুঝতে পারছি না এত বড় ধাক্কাও কিভাবে সামলাবে। তোকে কত করে বললাম চল ওর পিছু পিছু যাই, তুই তো আমার কথাই শুনলি না। পাগল হয়েছিস তুই? এখন গেলে আন্টি আঙ্কেল সন্দেহ করবে না। চিন্তা করিস না, আমি বাড়ি গিয়ে ফোন দেব। দরকার পড়লে আমি একা যাব ওর বাড়িতে। আমি তো প্রায়শই ওদের বাড়ি যাই। আন্টি বুঝতে পারবে না। আর আমার মনে হয়
তমা নিজেকে সামলে নেবে। আজ বাদে কাল সবাই এটা ভুলে যাবে। কলেজে তো এমন কত ঘটনা ঘটে, কেউ কিছু তা মনে রাখে, এটাও ভুলে যাবে। শিলা চিন্তিত মুখে বলল, তাই যেন হয়। কিন্তু সেটা হলো না। দুদিন বাদে ওই ভিডিও ছড়িয়ে পড়ল ফেসবুকে। তমা হয়ে উঠল সবার হাসির পাত্র। কলেজে, বাড়িতে কোথাও মুখ দেখানোর উপায় রইল না। তমার বাবা আজমল শেখ প্রাইমারি স্কুলের শিক্ষক। মেয়ের এই কর্মকাণ্ডে তার চাকরি চলে গেল। অভিরূপ চৌধুরী তখন নিজের রুমে বসে কিছু কাজ করছিলেন। ঠিক তখনই তার ম্যানেজার রুমে ঢুকে এলো। স্যার। অভিরূপ চৌধুরী চোখ না সরিয়েই বললেন, কি হলো? এত তাড়াহুড়ো করে রুমে ঢুকলে কেন? ম্যানেজার হাঁপাতে হাঁপাতে বলল, এটা দেখুন। ফোনটা এগিয়ে দিল সে। অভিরূপ চৌধুরীর কপাল কুঁচকে এলো। তিনি ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, প্রেমনীল কোথায়? স্যার তো নিজের রুমে, ওকে আমার রুমে পাঠাও। ম্যানেজার চলে গেল। কিছুক্ষণ পর প্রেমনীল ঢুকলো রুমে। অভিরূপ চৌধুরী তার দিকে চেয়ে বললেন, আবার কি ঝামেলা বাঁধিয়েছ? আমি কিছু করিনি, মেয়েটা নিজে থেকেই এসেছিল আমার কাছে। সামনে ইলেকশন, তোমার কোনো কাজের জন্য যদি তাতে এফেক্ট পড়ে খুব খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু হবে না বাবা, তুমি নিশ্চিন্তে থাকো। এমনিতেও যা হয়েছে তাতে এফেক্ট আমাদের উপর নয়, ওদের উপর পড়বে। গম্ভীর মুখে বলে উঠল অভিরূপ চৌধুরী। তিনিও এটা নিয়ে আর মাথা ঘামালেন না। তবে তোমার পরিবার সেও ভুলতে পারল না এই ঘটনা। প্রতিবেশীদের জ্বালায় অস্থির হয়ে তার এক প্রকার ঘর থেকে বেরোনোর বন্ধ করে দিল। তাতেও কি সমস্যা কম হওয়ার ছিল? শিলা আর রোজ বার কয়েক এসেছিল তোমার সাথে দেখা করতে, তারপর তারাও আসা বন্ধ করে দিল। তারা আসতে চাইলেও তাদের পরিবারের লোকেরা তাদের আসতে দিত নারাজ। আজমল শেখ মাথা নিচু করে বসে আছেন সোফায়। রাবেয়া বেগম আসলে মুখ চেপে কাঁদছেন। তোমার নিজের রুমে এখন কি করবে তোমার বাবা? এখানে থাকা তো দিন দিন অসহ্যকর হয়ে উঠছে। কিন্তু এখান থেকে কোথায় বা যাব? কার কাছে যাব? আত্মীয় স্বজন যারা ছিল সবাই আমাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। আমি আর পারছি না। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। কী দোষ করেছে আমার মেয়ে? কেন এমন হলো বলতে পারো? দোষ নয়, তবে ভুল অবশ্যই করেছে। সেই ভুলেরই প্রায়শ্চিত্ত করছি আমরা। তুমি তো জানো ও কোথায় হাত বাড়িয়েছিল। বামন হয়ে চাঁদ ধরতে চেয়েছিল। তা কি সম্ভব বলো? কান্না আটকে কথাগুলো বললেন আজমল শেখ। তার কথা শেষ হতেই তমা বেরিয়ে এলো দরজা খুলে। দুজনে চাইলেন তার দিকে। তমার মুখে হাসি, চোখে অদ্ভুত প্রশান্তি। দুজনে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন তমার দিকে। কি কারণ আছে তোমার এই হাসির পেছনে? পরদিন কাগজে বড় বড় করে হেডলাইন বের হলো, আগুনে পুড়ে এক পরিবারের 3 সদস্য মৃত্যু। প্রেমনীল, শুনেছিস খবরটা? প্রেমনীল তখন রাগের নেশে ডুবে আছে। প্রিয়তমের কথা শুনে সে একরাশ বিরক্তি নিয়ে চাইল তার দিকে। ওই মেয়েটা কি জানি নাম, ওই যে সেদিন তাকে প্রপোজ করলো না, কি হয়েছে সেটা বলো। আরে ও তো মারা গেছে। প্রেমনীলের নেশা নেশা বাপ উড়ে গেল মুহূর্তেই। সোজা হয়ে বসলো সে। কিভাবে? আগুনে পুড়ে ওর পুরো পরিবার মারা গেছে। তুই শুনিসনি এখনো? প্রেমনীল আবার ডুব দিল নেশায়, যেন এসবে তার কিছুই এসে যায় না। বেপরোয়া ভঙ্গিতে বলল, কোনো ইম্পর্টেন্ট কথা থাকলে বলো, নইলে যা। প্রিয়তম অবাক হলো প্রেমনীলের এমন ব্যবহারে।
সে আর কিছু না বলে বেরিয়ে গেল রুম ছেড়ে। ঘটনাটা অভিরূপ চৌধুরীর কানেও উঠল। তিনি ম্যানেজার মোহনকে ডেকে জিজ্ঞেস করলেন, কিভাবে হলো এসব? তাতে তো জানি না স্যার, পুলিশ বলছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল। আর একটা কথা স্যার, ম্যানেজারের কথায় ব্রো কুঁচকে চাইলেন অভিরূপ চৌধুরী। ম্যানেজার আমতা আমতা করে বলল, পুলিশ ইন্সপেক্টর বলছিল প্রেমনীল বাবার সাথে একটু কথা বলবে। আসলে মারা যাওয়ার আগেই তো এই ঘটনা ঘটেছে। তাই তো মরেছে তো আগুনে পুড়ে, এতে আমার ছেলের সাথে কথা বলার কি আছে? একটু খোঁজ খবর নেবে স্যার, বেশি কিছু না, ও কোথাও যাবে না। ইন্সপেক্টরকে বলল কেসটা ক্লোজ করে দিতে, আমার ছেলের নামটাও যেন এতে না আসে। ওকে স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ম্যানেজার মোহন বেরিয়ে গেল রুম থেকে। অভিরূপ চৌধুরী আবার নিজের কাজে মন দিলেন। কিছুদিন পর ইলেকশন, তার তোড়জোড় করতে হবে তো, এখনও কত কাজ। এমন ছোটোখাটো জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় নেই। কেসের ভার পড়েছে ইন্সপেক্টর আরবিনের ওপর। বেশ অভিজ্ঞ তিনি, নাম ডাকও হয়েছে কয়েক বছরেই। তিনি গতকাল নিজে গিয়েছিলেন স্পটে, আজ আবার সেখানে যাবেন ঠিক করেছেন। সাব ইন্সপেক্টর মাহফুজকে ডেকে বললেন, গাড়ি রেডি করো, এক্ষুনি বের হবেন স্যার। হ্যাঁ, কেন? ডিআইজি স্যার ফোন দিয়েছিলেন, আপনাকে দেখা করতে বলেছেন। ঠিক আছে, আমি ফেরার পথে ওনার সাথে। না স্যার, উনি এক্ষুনি যেতে বলেছেন, ইটস আর্জেন্ট। চুপ করে রইল আরবিন। হঠাৎ তার সাথে ডিআইজি স্যার কেন দেখা করতে চাইছেন? ঠিক আছে চলো। দুজনে বেরিয়ে পড়ল ডিআইজি স্যারের বাসার উদ্দেশ্যে। পৌঁছালো মিনিট 20 পর। ডিআইজি প্রতীক ততক্ষণ ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। দুজন যেতেই তিনি হাতের ইশারায় তাদের বসতে বললেন। আরবিন আর মাহফুজ বসলো তার পাশের সোফায়। কিছুক্ষণ পর তিনি খবর কাগজ থেকে মুখ তুলে বললেন, এখন কোনো কেস আছে তোমার হাতে? হ্যাঁ স্যার, এই রিসেন্টলি ঘটে যাওয়া ইনসিডেন্টটা। আপাতত ওসব ক্লোজ করে দাও, আমি একটা ফাইল দিচ্ছি, সেটার উপর কাজ শুরু করো। বলেই একটা সবুজ রঙের ফাইল এগিয়ে দিলেন তার দিকে। আরবিন ফাইলটা নিয়ে উল্টে পাল্টে দেখল কিছুক্ষণ। ফাইলটা মাহফুজের হাতে দিয়ে বলল, এটা তো একটা চুরির কেস। হ্যাঁ, কিন্তু স্যার এটার থেকে তো ওই কেসটা বেশি ইম্পর্টেন্ট। প্রতীকের কপাল কুঁচকে এলো আরবিনের কথায়। প্রশ্ন করলেন, আর তোমার এমনটা কেন মনে হলো? স্যার, এটা একটা সাধারণ চুরির কেস, এটা তো যেই কেউই সলভ করতে পারবে। যে কেউ কেন, মাহফুজই তো এটা সমাধান করতে পারবে। কিন্তু আমার হাতে যে কেসটা আছে, এটা 3টা খুনের কেস। আপনার কি মনে হয় না আমাদের এটার ওপর বেশি ফোকাস করা উচিত? খুন মানে কেসের ভিত্তিতে বলছো এটা যে খুন? স্যার, আমি নিজে তদন্ত করেছি, ছোটোখাটো এমন অনেক কিছুই পেয়েছি যাতে আমি নিশ্চিন্ত এটা সাধারণ অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত খুন। প্রত্যেকের চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই, যেটা মাহফুজের নজরে না পড়লেও আরবিনের নজরে ঠিকই পড়ল। প্রতীক নিজেকে শান্ত করল। আরবিনের দিকে চেয়ে হাসি মুখে বলল, তুমি অনেক ইন্টেলিজেন্ট শুনেছিলাম, এখন দেখেও নিলাম। যাই হোক, তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করো। ওপর থেকে অর্ডার আছে। চুরিটা হয়েছে একটা জুয়েলারি শপে, এটাও কম ইম্পর্টেন্ট নয়। আর এই কেসটা আমি অন্য অফিসারকে দিয়ে দিয়েছি, তুমি ছেড়ে দাও এটা। আরবিন বুঝলো এখানে আর কথা বলার বৃথা, শেষে হিতে বিপরীত হয়ে যাবে সে। ওকে স্যার বলে মাহফুজকে নিয়ে বেরিয়ে এলো। মাহফুজ বাইরে বেরিয়ে প্রশ্ন করলো আরবিনকে, স্যার
তখন যে আপনি বললেন এটা মার্ডার কেস, ওটা কি সত্যি নাকি? কেন, তোমার কি মনে হয় এটা সাধারণ আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনা? আমি তো সেটাই মনে করেছি। আপনি কি এমন পেলেন স্যার যাতে আপনার মনে হলো ওটা খুনের কেস? আগে কি পেয়েছি সেটা বাদ দাও, এখন যা পেলে তাতে তাও তোমার বুঝে যাওয়ার কথা এটা সাধারণ কোনো কেস নয়। এখন পেলাম মানে কি পেলাম এখন স্যার? আরবিনের পা থেমে গেল। সে মাহফুজের দিকে চেয়ে বলল, এতদিন আমার সাথে থেকেও কিছু শিখতে পারলে না? মাহফুজ মাথা চুলকায়, সত্যি সে কিছু বুঝতে পারেনি। আরবিন আবার বলে, এটা যদি সাধারণ কেস হতো তবে ডিআইজি প্রতীক তার বাড়িতে ডেকে আমাকে কেসটা ছাড়তে বলতো না। এটা দুর্ঘটনা নয়, সেটার কিছু প্রমাণ কালকেই পেয়েছিলাম। আজ নিশ্চিন্ত হলাম, আর এটাও বুঝলাম এটার যোগ সাজস ওপর অবধি আছে। মাহফুজ অবাক হয়ে বলল, সত্যি তো, এটা তো ভেবে দেখিনি, আগে ভাবনি, এবার ভাবো। সাথে এটাও বলছি, আমি লিখে রাখো। ডিআইজি স্যার কেসটা এমন কাউকে দিবেন যে তার হাতের লোক। কিছুদিন পর দেখবা কেসটা বন্ধ করে দেওয়া হবে। দুর্ঘটনা বলে মাহফুজ অবাক হয়। সত্যি তার ছোট মাথায় এই কথাগুলো আগে আসেনি। সে বিস্মিত হয়ে বলে, আরে বাস, এ তো দেখি একদম সিনেমার মতো ব্যাপার স্যাপার। সিনেমাই বটে এসব পলিটিক্স, বুঝলে তো। আরও কত কি যে হয় সব তো আমাদের অজানা। সিনেমাও তো এমন বাস্তবতার উপর ভিত্তি করেই বানানো হয়। নাও চলো এখন, আমাদের আর কি, অপর মহল থেকে যে আদেশ করা হবে তাই মেনে চলতে হবে। আমরা হলাম হুকুমের দাস। তা যা বলেছেন স্যার, তবে খারাপ লাগছে, তিনটে প্রাণ এভাবে ঝরে গেল। মরে গিয়েও ন্যায় পেল না ওরা। দুঃখ করো না, মানুষ ওদের ন্যায় না দেখ, ওপরওয়ালা নিশ্চয়ই দেবেন। সব পাপেরই শাস্তি একদিন না একদিন তো পেতেই হবে। গাড়ি ছুটল গন্তব্যে। আরবিনের মনে শান্তি নেই। মুখে যতই বলুক তার কিছু না, কিন্তু মনে মনে সে যে কতখানি অশান্তিতে ভুগছে সেই জানে। প্রতীক বেলকনিতে দাঁড়িয়ে দেখছিল আরবিন আর মাহফুজকে চলে যেতে। তারা বেরিয়ে যেতেই ফোন বার করলো সে। হ্যালো, হ্যাঁ, এদিকটা আমি সামলে নিয়েছি, আর চিন্তা নেই, কেসটা বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। হ্যাঁ হ্যাঁ, আমার উপকারের কথাটা আবার ভুলে যেও না। বন্ধু বলেই তো করেছি, কিন্তু শুধু বন্ধুত্ব দিয়ে তো আর পেট ভরবে না। কি বললাম বুঝলে তো? ঠিক আছে, রাখলাম। গল্প ইটস টাইম টু রিভেঞ্জ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।